হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ তুই। আজকে আমরা ক্লাস 10 সায়েন্স চ্যাপ্টার 1 সম্পূর্ণ অধ্যায়টি দেখব এবং এই চ্যাপ্টার ইচ অ্যান্ড এভরি কর্নার ভালোভাবে এক্সপ্লেন করব এবং এই চ্যাপ্টার থেকে আসা এক্সাম কোয়েশ্চেনগুলি দেখব। এবং আমার আশা এই ভিডিওটি দেখার পর তোমাদের যদি এই চ্যাপ্টারে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই এটি ক্লিয়ার হয়ে যাবে। চলো আজকের এই চ্যাপ্টারটি শুরু করা যাক। তো চ্যাপ্টারটির নাম হলো রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে রাসায়নিক বিক্রিয়া কী। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাসায়নিক বিক্রিয়া কী এবং কিভাবে তুমি যে বুঝবে এটি একটি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে এক বা একাধিক পদার্থ মিলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ তৈরি করে। মানে রাসায়নিক বিক্রিয়া হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে এক বা একাধিক একের চেয়ে বেশি পদার্থ মিলে একটি সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি করবে। একেই বলি আমরা রাসায়নিক বিক্রিয়ার। এবং এটি একটি স্থায়ী পরিবর্তন, কোনো ভৌত পরিবর্তন নয়। সাধারণত ভৌত প্রক্রিয়া যেমন বাষ্পীভবন বা ঘনীভবন দ্বারা পূর্বের অবস্থায় ফেরানো যায় না। তো আমরা এখান থেকে বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া যেটি, এটিকে কোনো ভৌতিক প্রক্রিয়া দ্বারা পুনরায় ফেরানো যাবে না। যেমন যদি তোমরা এক্সাম্পল ধরো, বাবু একটি এক্সাম্পল হলো কাঠের টুকরো। কাঠের টুকরোকে তুমি যদি কেটে দাও তাহলে এটিকে ঘুরিয়ে আবার কাঠ বানানো যাবে, তাই এটি কোনো রাসায়নিক প্রক্রিয়া হবে না। কিন্তু যদি একটি কাঠের টুকরোকে আমরা জ্বালিয়ে দিই তবে এই সাইড থেকে কি আবার আমরা কাঠের টুকরা পাবো? অবশ্যই পাবো না। তো এটা হলো একটি রাসায়নিক প্রক্রিয়া। সেহেতুই বলা হয়েছে যে কোনো রাসায়নিক প্রক্রিয়াকে ভৌতিক প্রক্রিয়া দ্বারা ফেরানো যাবে না। ঠিক আছে, এরপরে আমরা দেখব একটি রাসায়নিক প্রক্রিয়ায় কী কী জিনিস লক্ষ্য করা যায়। তো একটি রাসায়নিক প্রক্রিয়ায় আমরা কোনো অবস্থার পরিবর্তন দেখতে পারবো, অথবা কোনো বর্ণের পরিবর্তন দেখতে পাবো, অথবা কোনো নতুন গ্যাস উৎপন্ন হতে পারে, অথবা তার মধ্যে তাপমাত্রার পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তো রাসায়নিক প্রক্রিয়ায় দেখা লক্ষণসমূহ কী কী? সর্বপ্রথম হলো তার মধ্যে আমরা কোনো অবস্থার পরিবর্তন দেখতে পারি, অথবা তার মধ্যে কোনো কালার বা বর্ণের পরিবর্তন দেখতে পাবো, অথবা তার মধ্যে কোনো গ্যাসের উৎপন্ন দেখতে পাবো, অথবা তার মধ্যে আমরা যে রাসায়নিক বিক্রিয়া হবে তার তাপমাত্রার পরিবর্তনও দেখতে পাবো। এর জন্য আমরা একটি এক্সাম্পল দিতে পারি। যেমন যখন আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন এটি FeSO4 প্লাস H2 উৎপন্ন করে, অর্থাৎ ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এটি হলো একটি রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় আমরা বিক্রিয়াজাত পদার্থে দেখছি একটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। তো আমরা এখান থেকে বলতে পারি যখন একটি রাসায়নিক বিক্রিয়া হবে তখন তার মধ্যে এই লক্ষণগুলো দেখা যেতে পারে। এই বিক্রিয়ায় আমরা কী লক্ষণ দেখতে পাচ্ছি? এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে একটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে, অর্থাৎ যখন রাসায়নিক বিক্রিয়া হবে তখন তার মধ্যে আমরা এই পরিবর্তনগুলি দেখতে পারবো। অবস্থার পরিবর্তন, বর্ণের পরিবর্তন, গ্যাসের উদ্ভব বা তাপমাত্রার পরিবর্তন। আমরা এই যে বিক্রিয়াটি দেখলাম, এই বিক্রিয়াটিতে আমরা কি দেখলাম? একটি গ্যাস উৎপন্ন হয়েছে এবং এই গ্যাসটির নাম হলো হাইড্রোজেন গ্যাস। এরপরে আমরা দেখব আমাদের প্রতিদিনের জীবনে ঘটা কিছু রাসায়নিক বিক্রিয়া। আমাদের জীবনে খাদ্য হজম, শ্বসন, লোহার মরিচা ধরা, দুধ থেকে দই গঠন, এইসবই হলো রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। এইসব আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই। যেমন আমরা যখন খাদ্য গ্রহণ করি এটি আমাদের পাকস্থলী থেকে হজম হয়, এটি হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। বা শ্বসন, যখন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি তখন এই যে অক্সিজেন নেওয়া এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসা, এই সবই হলো এক ধরনের রাসায়নিক প্রক্রিয়া। বা আরও আমরা বলতে পারি যে লোহার মরিচা ধরা, এইসবই হলো এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। বা দুধ থেকে দই গঠন, এইসবই হলো রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। ঠিক, এরপরে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ার দুটি গুরুত্বপূর্ণ জিনিস, একটি হলো বিক্রিয়ক এবং অন্যটি হলো বিক্রিয়াজাত। বিক্রিয়ক কি? যে সমস্ত পদার্থ বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, এবং এইগুলির ফলে বিক্রিয়ার ফলে সৃষ্ট নতুন পদার্থকেই বলি আমরা বিক্রিয়াজাত।
যেমন বিক্রিয়কের দুটি উদাহরণ দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়াম ও অক্সিজেন, এবং বিক্রিয়াজাত পদার্থ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং একটি রাসায়নিক বিক্রিয়ায় কীভাবে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ কাজ করে সেটি আমরা দেখব। একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক থাকে বাম দিকে এবং বিক্রিয়াজাত থেকে ডান দিকে। যেমন আমরা দুটি উদাহরণ দিয়েছিলাম, একটি হলো ম্যাগনেসিয়াম এবং অন্যটি হলো অক্সিজেন। তো এই রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন অংশ নিয়েছে, তাই এগুলো হলো বিক্রিয়ক, এবং এর ফলে উৎপন্ন হওয়া নতুন পদার্থটি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। সুতরাং এটি হলো বিক্রিয়াজাত পদার্থ। তো আমরা বলতে পারি যে একটি রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেওয়া পদার্থগুলিকে আমরা বিক্রিয়ক বলি, যেগুলো বাম দিকে থাকে, এবং এর ফলে উৎপন্ন হওয়া নতুন পদার্থটি হলো বিক্রিয়াজাত পদার্থ, যেগুলি ডান দিকে থাকে। তো এখানে বিক্রিয়ক হলো ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, এবং বিক্রিয়াজাত হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। আরও উদাহরণ নিতে পারি আমরা, যেমন কার্বন প্লাস অক্সিজেন। তো এই বিক্রিয়ায় অংশ নিয়েছে কার্বন এবং অক্সিজেন, এবং এর ফলে উৎপন্ন নতুন পদার্থটি হলো কার্বন ডাই অক্সাইড। সুতরাং কার্বন এবং অক্সিজেন হলো বিক্রিয়ক এবং কার্বন ডাই অক্সাইড হলো বিক্রিয়াজাত পদার্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব একটি রাসায়নিক বিক্রিয়াকে কেন সমতাকরণ বা সন্তুলিত করিতে হয়। দেখো, একটি সমীকরণ লেখার সময় যখন আমরা একটি সমীকরণ লিখব, তখন বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যা সমান করতে হয়। যেমন আমরা আগে লিখেছিলাম ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বনেছিল ম্যাগনেসিয়াম অক্সাইড। তখন যখনই তুমি এরকমভাবে একটি রাসায়নিক বিক্রিয়া লিখবে, তখন সমীকরণ লেখার বাম দিকে এবং ডান দিকে, অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের উভয়ের পরমাণুর সংখ্যা সমান হতে হবে। এই সমান কেন হতে হবে? কারণ বরের সংরক্ষণ সূত্র মেনে চলার জন্য। বরের সংরক্ষণ সূত্র মানে কি? এই সূত্র অনুযায়ী বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের মোট ভর বা পরমাণুর সংখ্যা সর্বদা অপরিবর্তিত থাকে। অর্থাৎ যখন তুমি একটি রাসায়নিক বিক্রিয়া লিখবে, তখন বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত উভয় দিকে যে পরমাণুগুলো থাকবে, সেই পরমাণুগুলোর পরমাণুর সংখ্যা সমান হতে হবে। যেমন তোমরা এর একটি এক্সাম্পল এখানে দেখতে পারো। এখানে বিক্রিয়ক পরমাণু এবং বিক্রিয়াজাত পরমাণু উভয় পরমাণুর সংখ্যা সমান, অর্থাৎ এটি একটি সন্তুলিত রাসায়নিক সমীকরণ। এটি বরের সংরক্ষণ সূত্র মেনে চলেছে। তোমরা নিচে আরও একটি এক্সাম্পল দেখতে পারো। যেমন এখানে হলো Fe3, এখানে হলো Fe3, এখানে দেখো হাইড্রোজেন হলো 4 দুগুণে 8, এখানে হলো হাইড্রোজেন 4 দুগুণে 8। এবার অক্সিজেন তো এখানে হলো 4টি, এখানে হলো অক্সিজেন 4টি। সুতরাং এখানে দেখা গেল যে এই রাসায়নিক সমীকরণটি সম্পূর্ণভাবে বরের সংরক্ষণ সূত্র মেনে চলেছে, অতএব এটি একটি সন্তুলিত রাসায়নিক সমীকরণ। এইভাবে আরও কয়েকটি এক্সাম্পল নিয়ে আমরা দেখব যে কীভাবে রাসায়নিক সমীকরণগুলিকে সন্তুলিত করতে হয়। এবার আমরা এখানে কিছু রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছি, যেগুলিকে আমরা সন্তুলিত করার চেষ্টা করব। সর্বপ্রথম নিচেরটা দেখি। এখানে দেখো, বাম দিকে বেরিয়াম আছে একটি এবং ডান দিকে বেরিয়াম আছে একটি। তো উভয় দিকে বেরিয়াম সমান, তাই এটি ঠিক আছে। এরপরে দেখবো আমরা এখানে বাম দিকে ক্লোরিন 2টি, ডান দিকে ক্লোরিন কেবলমাত্র একটি। অর্থাৎ বাম দিকে ক্লোরিন 2টি এবং ডান দিকে ক্লোরিন একটি। ডান দিকে ক্লোরিনের সংখ্যা কম, ক্লোরিন পরমাণুর সংখ্যা কম। সুতরাং আমরা ডান দিকে ক্লোরিন 2টি বানাতে হবে। তাই কী করবো, আমরা এখানে একটি 2 দিয়ে দিব। এবার যদি দেখতে পাই আমরা হাইড্রোজেন, এদিকে বাম দিকে হাইড্রোজেন কেবল 2টি, ডান দিকেও হাইড্রোজেন 2টি আছে, অর্থাৎ উভয় দিকে পরমাণুর সংখ্যা সমান। এবার যদি আমরা দেখি এখানে সালফার একটি, এখানেও সালফার একটি, এবং অক্সিজেন 4টি, অক্সিজেন 4টি। এবার যদি আমরা প্রথম থেকে আবার একবার দেখি এই সমীকরণটিকে, এদিকে বাম দিকে হলো বেরিয়াম একটি, ডান দিকে বেরিয়াম একটি, এদিকে বাম দিকে ক্লোরিন 2টি, এদিকে বাম দিকে ক্লোরিন 2টি, হাইড্রোজেন 2টি, হাইড্রোজেন 2টি, এবং SO4। তো এই সমীকরণটি সন্তুলিত হয়ে গেল। এখন যদি আমরা উপরের সমীকরণটি দেখি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে হাইড্রোজেন হলো একটি এবং এখানে আরও 2টি,
বাম দিকে মোট হাইড্রোজেন হয়ে গেল 3টি এবং ডান দিকে হাইড্রোজেন দেখো কেবলমাত্র 2টি। যখন আমরা বাম দিকে দেখেছিলাম হাইড্রোজেন 1টি এবং 2টি মিলে হলো 3টি। তো একটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যখন এরকম কোনো মৌলিক সংখ্যা হয়ে যাবে 3, 5 অথবা 7, তখন প্রথমে এই মৌলিক সংখ্যাটিকে যৌগিক বানাতে হবে। তো আমরা এখানে দেখলাম হাইড্রোজেন 1টি এবং 2টি মিলে হলো 3টি, অর্থাৎ 3 একটি মৌলিক সংখ্যা। তো সর্বপ্রথম আমরা 3কে যৌগিক বানাতে হবে। যদি আমরা 3কে যৌগিক বানাই তাহলে 3-এর সঙ্গে কি গুণ করতে হবে? যদি আমরা 2 গুণ করি তাহলে এটি হয়ে যাবে 6 একটি যৌগিক সংখ্যা। সুতরাং আমরা 2 দিয়ে প্রথমে একে গুণ করতে হবে। তো আমরা এদিকে যদি কোনো এক জায়গায় 2 দিয়ে দেই তাহলে এখন দেখো তোমরা, এখানে হাইড্রোজেন হলো 2টি এবং এখানে হাইড্রোজেন হলো 2টি। তো বাম দিকে টোটাল হাইড্রোজেনের পরমাণু সংখ্যা হয়ে গেল 4টি। এবার দেখো ডান দিকে হাইড্রোজেন পরমাণু এখনও কেবল 2টি। তো এখানে 4টি বানাতে হলে কী করতে হবে? এখানে একটি 2 দিতে হবে। এবার যদি দেখো বাম দিকে হাইড্রোজেন 2টি এবং 2টি মিলে হয়ে গেল মোট 4টি, ডান দিকেও হাইড্রোজেন হয়ে গেল 4টি। এখন আমরা দেখব এরপরের পরমাণুটি। এখানে দেখো বাম দিকে নাইট্রোজেন 2টি, ডান দিকে দেখো আবার নাইট্রোজেন 2টি। এরপর যদি আমরা অক্সিজেন, এখানে অক্সিজেন 3 দুগুণী 6 এবং এখানে আর অক্সিজেন 2টি, তো 6 আর 2 মিলে হলো অক্সিজেন 8টি। এবার যদি ডান দিকে দেখি, এখানে অক্সিজেন 3 দুগুণী 6 এবং এখানে আরও 2, টোটাল 8টি। এবার যদি প্রথম থেকে আর পর আমরা দেখে নিই, হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হলো 2টি, এখানে হাইড্রোজেন হলো 2টি, মোট 4টি। ডান দিকেও 4 হতে হবে। এখন এদিকে দেখো ডান দিকে হাইড্রোজেন 2 দুগুণী 4টি। এবার যেমন নাইট্রোজেন দেখি, এখানে নাইট্রোজেন হলো 2টি, এখানেও নাইট্রোজেন 2টি। এরপর যদি আমরা অক্সিজেন, এখানে অক্সিজেন হলো 3 দুগুণী 6 এবং এখানে আরও 2টি, মোট 8। ডান দিকেও 8 হতে হবে। তো অক্সিজেন 3 দুগুণী 6 আর 2, অক্সিজেন 8। ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম একটি, এখানে ক্যালসিয়াম একটি। তো এভাবেই একটি রাসায়নিক সমীকরণকে সন্তুলিত করতে হয়। তখন আমি তোমাদেরকে এই রাসায়নিক বিক্রিয়াটি সন্তুলিত করে আনসারটি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এই বিক্রিয়ার সন্তুলিত রাসায়নিক সমীকরণটি কী হবে এটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। এবার আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ার কয়েকটি প্রকারভেদ। সর্বপ্রথম হলো সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিঅ্যাকশন, এটিকে সংযোগ বিক্রিয়া বলা হয়। তো এটি হলো যে বিক্রিয়ায় 2 বা ততোধিক বিক্রিয়ক যুক্ত হয়ে শুধুমাত্র একটি নতুন যৌগের সৃষ্টি করে, তাকেই বলা হয় সংযোজন বিক্রিয়া বা সংযোগ বিক্রিয়া। এ ধরনের বিক্রিয়ায় বিক্রিয়ক থাকবে 1-এর চেয়ে বেশি এবং বিক্রিয়াজাত পদার্থ থাকবে কেবল একটি। 2 বা ততোধিক বিক্রিয়ক মিলে কেবল একটি মাত্র নতুন যৌগ বানাবে, তাকেই বলবো আমরা সংযোগ বিক্রিয়া। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ বাদিকে 2টি বিক্রিয়ক, এটি হলো এ এবং একটি হলো বি। এই দুটি মিলিয়ে কেবলমাত্র একটি মাত্র বিক্রিয়াজাত পদার্থ বানিয়েছে, যেটি হলো এবি। অতএব একে বলবো আমরা সংযোগ বিক্রিয়া। আরও এক্সাম্পল তোমরা দেখতে পারো, যেমন এখানে দেখো বাম দিকে 2টি বিক্রিয়ক, একটি হলো কার্বন, একটি হলো অক্সিজেন। এই 2টি বিক্রিয়ক মিলে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ বানিয়েছে, যেটি হলো কার্বন ডাই অক্সাইড। অতএব এটি হলো একটি সংযোগ বিক্রিয়ার উদাহরণ। আরও এক্সাম্পল দেখতে পারো, যেমন এর নিচে দেখো জলের উদ্ভব হওয়া। জলের উদ্ভব কীভাবে হয়? যখন হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন জল উৎপন্ন হয়। এখানে দেখো বিক্রিয়ক হলো 2টি, হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং বিক্রিয়াজাত হলো কেবল একটি, H2। অর্থাৎ যেসব বিক্রিয়ায় আমরা বাদিকে বিক্রিয়কে 1-এর চেয়ে বেশি পদার্থ দেখব এবং বিক্রিয়াজাত পদার্থে কেবল একটি মাত্র পদার্থই দেখব, তাকে বলবো আমরা সংযোগ বিক্রিয়া। এবার দেখব আমরা রাসায়নিক বিক্রিয়ার দ্বিতীয় প্রকারভেদ, যেটি হলো বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এই বিক্রিয়ায় একটি মাত্র বিক্রিয়ক পদার্থ ভেঙে একাধিক নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। যেমন একটি এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এ এরো
B+C। এখানে দেখো তোমরা বাম দিকে বিক্রিয়ক কেবলমাত্র একটি এবং ডান দিকে বিক্রিয়াজাত পদার্থ একের চেয়ে বেশি। তো এ ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়ায় বিক্রিয়ক কেবলমাত্র একটি থাকবে এবং বিক্রিয়াজাত একের চেয়ে বেশি থাকবে, তাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আবার বিয়োজন বিক্রিয়ার কয়েকটি প্রকারভেদ থাকে, যেমন সর্বপ্রথম হলো তাপীয় বিয়োজন। যে বিক্রিয়া তাপের দ্বারা হয় তাকে আমরা বলি তাপীয় বিয়োজন। যেমন এর উদাহরণ হলো CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট। যখন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দেওয়া হবে তখন এটি ব্যঙ্গে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বানাবে। এখানে দেখো বিক্রিয়ক হলো কেবল একটি মাত্র এবং বিক্রিয়াজাত হলো একের চেয়ে বেশি, অতএব এটি একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আরেকটি আমরা দেখতে পারি ইলেকট্রোলাইটিক বিক্রিয়া। ইলেকট্রোলাইটিক বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়া বিদ্যুতের দ্বারা হয় তাকে আমরা বলি ইলেকট্রোলাইটিক বিক্রিয়া। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ তোমরা, H2 অর্থাৎ জল। জলের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ চালনা করা হয় তখন এটি হাইড্রোজেন এবং অক্সিজেন বানায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক কেবলমাত্র একটি এবং বিক্রিয়াজাত একের চেয়ে বেশি, অতএব এটি হলো একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আরও উদাহরণ দেখতে পারো তোমরা, যেমন ফটোলাইসিস বিক্রিয়া। যে বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে হয় অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে হয় তাকে আমরা বলি ফটোলাইসিস বিক্রিয়া। এখানে দেখো সিলভার ক্লোরাইড। যখন সিলভার ক্লোরাইড এর মধ্যে সূর্যের আলো পড়ে তখন এটি ব্যঙ্গে সিলভার এবং ক্লোরিন বানায়। এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ক কেবলমাত্র একটি এবং বিক্রিয়াজাত একের চেয়ে বেশি, অতএব এটি হলো একটি বিয়োজন বিক্রিয়া। এবার দেখব আমরা রাসায়নিক বিক্রিয়ার তৃতীয় প্রকারভেদ, যেটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। প্রতিস্থাপন বিক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন কীভাবে হয়? দেখো, যে বিক্রিয়ায় একটি অধিক সক্রিয় মৌল অন্য একটি কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে সরিয়ে নিজের স্থান দখল করে তাকে আমরা বলি প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ একটি বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে সরিয়ে দিবে, এটিকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া, এটিকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন তোমরা একটি এক্সাম্পল দেখলে বুঝতে পারো। এখানে দেখো একটি বিক্রিয়া হলো Fe+CuSO4 এরও FeSO4+Cu। এই বিক্রিয়ায় প্রথমে ছিল Fe একা এবং এখানে ছিল CuSO4। যখন বিক্রিয়া হয়ে গেল তখন আমরা দেখছি Cuর সঙ্গে যে SO4 ছিল এই SO4টি এবার Feর সাথে এবং Cu আলাদা। এখানে কি হলো, যেহেতু Fe বেশি সক্রিয়, Fe Cu থেকে বেশি সক্রিয়, তাই Fe কপারকে সরিয়ে দিয়েছে এবং FeSO4 বানিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে ছিল আয়রন এবং এরপরে বানিয়ে দিয়েছে ফেরাস সালফেট, এবং প্রথমে যে কপার সালফেট ছিল সেটি হয়ে গেছে শুধু কপার। এখানে আয়রন বেশি সক্রিয় থাকার জন্য এটি কপারকে তার যৌগ থেকে সরিয়ে দিয়ে বানিয়ে দিয়েছে ফেরাস সালফেট। তো এই ধরনের বিক্রিয়াকে বলি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় একটি বেশি সক্রিয় মৌল অন্য একটি কম সক্রিয় মৌলকে তার যৌগ থেকে সরিয়ে দেবে, এটিকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া বা তার অন্য একটি নাম হলো অপসারণ বিক্রিয়া। এরপরে আমরা দেখব চতুর্থ প্রকারভেদ, যেটি হলো বিনিময় বিক্রিয়া বা তাকে আমরা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়, যেটি ইংলিশ নাম হলো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এই ধরনের বিক্রিয়ায় দুটি বিক্রিয়কের মধ্যে আয়নগুলোর স্থান বিনিময় হয়। এখানে আমরা দেখছি যে এই বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো থাকবে তাদের মধ্যে যে আয়নগুলি থাকবে এই আয়নগুলির মধ্যে স্থান বিনিময় হয়। উভয় যৌগের অংশগুলো একে অপরের সাথে জায়গা আদল বদল করে নতুন দুটি যৌগ তৈরি করে। এই ধরনের বিক্রিয়াকে বলে আমরা বিনিময় বিক্রিয়া। যেমন তোমরা একটি উদাহরণ দেখলে ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো Na2SO4 অর্থাৎ সোডিয়াম সালফেট এবং BaCl2 অর্থাৎ বেরিয়াম ক্লোরাইড। যখন এদের মধ্যে বিক্রিয়া হলো তখন এরা বানিয়ে দিয়েছে বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড। প্রথমে দেখো এখানে যেটি SO4 ছিল এটি ছিল সোডিয়ামের সাথে এবং যেটি ক্লোরিন ছিল এটি ছিল বেরিয়ামের সাথে। যখন বিক্রিয়া হয়ে গেল তখন এই SO4টি চলে গেল বেরিয়ামের সাথে এবং এই ক্লোরিনটি চলে গেল সোডিয়ামের সাথে। এখান থেকে আমরা দেখতে পারলাম যে যেটি সোডিয়ামের আয়ন SO4 এটি চলে গেল বেরিয়ামের সাথে
এবং যেটি বেরিয়াম ক্লোরাইডের আয়ন ক্লোরিন এটি চলে গেল সোডিয়ামের সাথে। তো এখানে আমরা দেখতে পারলাম যে পদার্থগুলোর মধ্যে আয়নের স্থান বিনিময় হয়েছে, তাই এটিকে বলি আমরা বিনিময় বিক্রিয়া বা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে আমরা দেখব রাসায়নিক বিক্রিয়ার পঞ্চম প্রকারভেদ, যেটি হলো জারণ এবং বিজারণ। সর্বপ্রথম আমরা দেখব জারণ কি। জারণ বা অক্সিডেশন, বিক্রিয়ার সময় কোনো পদার্থের অক্সিজেন লাভ করা, একেই বলা হয় জারণ। বিজারণ বা রিডাকশন, বিক্রিয়ার সময় কোনো পদার্থের অক্সিজেন হারানো, একে বলা হয় বিজারণ। এরপর দেখব আমরা রেডক্স, যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সাথে ঘটে তাকে বলা হয় বিজারণ। অর্থাৎ যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ উভয় একই সাথে হবে, এটিকেই বলা হয় জারণ। জারণ মানে কি? জারণ অক্সিজেন যুক্ত হওয়া। যদি অক্সিজেন যুক্ত হয় তবে আমরা বলবো জারণ, এবং যদি অক্সিজেন হারিয়ে যায় তাহলে আমরা বলবো বিজারণ। নিচে তোমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছ, এটি থেকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি। যেমন এখানে দেখো, সর্বপ্রথম কপার অক্সাইড CuO। এখানে কপার অক্সাইডের কী হলো? বিক্রিয়াজাত পদার্থ হয়। এখানে ছিল কপার, এখানে ছিল কপার অক্সাইড। যখন এটি বিক্রিয়াজাত পদার্থ রূপে দেখা গেল, তখন এখানে দেখা গেল যে কপার থেকে অক্সিজেন সরিয়ে গিয়েছে, অর্থাৎ অক্সিজেন হারিয়ে যাওয়া মানেই বিজারণ। তো আমরা এখানে দেখতে পারলাম যেহেতু কপার থেকে অক্সিজেন সরিয়ে গিয়ে কপার বনছে, সুতরাং এটি অক্সিজেন হারিয়েছে, অতএব এটি হবে বিজারণ। এবং একইভাবে আমরা দেখতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে, এখানে ছিল H2 এবং পরে গিয়ে বনেছে H2O, অর্থাৎ এখানে অক্সিজেন লাভ করেছে, আর অক্সিজেন লাভ করা বা অক্সিজেন যুক্ত হওয়া মানে জারণ। সুতরাং H2 এর জারণ হলো এবং কপার অক্সাইডের বিজারণ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনে জারণ বিক্রিয়ার কিছু প্রভাব। সর্বপ্রথম আমরা দেখব ক্ষয়ীভবন। এই ক্ষয়ীভবন মানে কি? ক্ষয়ীভবন অর্থাৎ জলীয় বাষ্প বা অ্যাসিডের সংস্পর্শে ধাতুর ক্ষয়প্রাপ্ত হওয়া। এর অর্থ কি? জলীয় বাষ্প বা অ্যাসিডের সংস্পর্শে ধাতুর ক্ষয়প্রাপ্ত হওয়া। কোনো জলীয় বাষ্প বা অ্যাসিডের জন্য কোনো ধাতুর ক্ষয় হওয়া। যেমন উদাহরণ, লোহার মরিচা, সিলভারের কালো আস্তরণ, কপারের সবুজ আস্তরণ। এইসব এক্সাম্পল আমরা আমাদের দৈনন্দিন জীবনে সাধারণত দেখতে পাই। যেমন ভাবো, মেঘলার বৃষ্টির দিনে যখন তুমি কোনো একটি ধাতু, লোহার ধাতুকে বাইরে রেখে দিলে কী হয়? যখন এটির উপর বৃষ্টি বা জল পড়ে তখন এটির উপর মরিচা ধরে যায়। তো একেই বলি আমরা ক্ষয়ীভবন। এমনকি লোহার মরিচা আমরা সাধারণত দেখতে পাই বাড়ির বাইরে যখন আমরা কোনো লোহার জিনিস ফেলে দিই তখন এটিতে মরিচা ধরে। তো এটি হলো ক্ষয়ীভবন। অপর একটি হলো দুর্গন্ধিতা। এটি কি? বাতাসের অক্সিজেনের জারিত হয়ে তেল ও চর্বিযুক্ত খাবারের স্বাদ ও গন্ধ নষ্ট হয়। যখন আমরা কোনো জিনিসকে খোলা রেখে দিই তখন এটি অক্সিজেনের সঙ্গে জারিত হয় এবং যার ফলে এই খাদ্যটি নষ্ট বা গন্ধ হয়ে যায়। যেমন উদাহরণ আমরা কি দেখছি? যেমন পুরনো খাবারের বিস্বাদ ও অস্বাস্থ্যকর অবস্থা। যেভাবে আমরা খাবার ঘরে এমনি রেখে দিলে এটি কী হয়ে যায়? বিস্বাদ হয়ে যায়। এরপরে আমরা দেখব তাপমাত্রার ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার কিছু বিভাজন। যেমন সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি তাপবর্জ্য বিক্রিয়া বা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটি কি? বিক্রিয়াজাত পদার্থের সাথে প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। যেমন উদাহরণ, মিথেনের দহন, চুন ও জলের বিক্রিয়া। তাপবর্জ্য বিক্রিয়া মানে হলো যে বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তাকেই আমরা তাপবর্জ্য বিক্রিয়া বলি। যেমন তোমরা যদি এই রাসায়নিক বিক্রিয়াটি দেখো, এখানে CH4 অর্থাৎ মিথেন গ্যাস, যখন মিথেন গ্যাসকে জ্বালানো হয়, জ্বালাতে কোন গ্যাসের প্রয়োজন? অক্সিজেন গ্যাস। তখন এটি বানিয়ে দেয় কার্বন ডাইঅক্সাইড এবং জল, এবং সঙ্গে প্রচুর পরিমাণে তাপ। তো যেহেতু এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হলো, অতএব এটি হলো তাপবর্জ্য বিক্রিয়া।
এবং দ্বিতীয়টি হলো তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন। এ ধরনের বিক্রিয়ায় সংগঠিত হওয়ার জন্য বাইরে থেকে তাপ শোষণ করে বা তাপ গ্রহণ করে। যেমন এক্সাম্পল হলো সিলভার ক্লোরাইডের বিয়োজন। যদি আমরা এই রিয়াকশনটি ভালোভাবে দেখি তো এখানে দেখতে পারবো সিলভার ক্লোরাইড, যখন সিলভার ক্লোরাইডের মধ্যে দিয়ে সূর্যের আলো পড়ল তখন এটি সিলভার এবং ক্লোরিনে আলোক হয়ে গেল। এই বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয়নি, অথচ এই বিক্রিয়াটিতে তাপের প্রয়োজন হয়েছে বা সূর্যালোকের প্রয়োজন হয়েছে। তো এইসব বিক্রিয়া, যে বিক্রিয়ায় আলোর বা তাপের প্রয়োজন বা সূর্যের আলোর প্রয়োজন, এইসব বিক্রিয়াকে আমরা তাপগ্রাহী বিক্রিয়া বলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের অধ্যায় আমাদের এখানেই সমাপ্ত এবং আশা করি তোমরা তোমাদের এই ভিডিওটি দেখার পর অবশ্যই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে এবং যদি আরও কিছু অন্যান্য ডাউট থেকে যায় এই চ্যাপ্টারে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য এবং সম্ভব হলে তোমাদের ডাউট নিয়ে আরও একটি ভিডিও বানাতে পারি। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। এরপরে আমরা অন্য ভিডিওতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে আসবো। ধন্যবাদ।